আজকে আমরা মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয়টি হচ্ছে OnePlus Nordের সকল ধরনের স্পেসিফিকেশনগুলো লিক হয়ে গিয়েছে, তো সেই স্পেসিফিকেশনগুলো নিয়ে আজকের এই ভিডিওটি। সাথে আরও দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে OnePlus Nordের নাকি একটি রুমার্স আসছে যে এই ফোনটি Realme X50 Pro এর একটি রিব্র্যান্ডেড ফোন হতে যাচ্ছে। এবং আরও একটি বিষয়, সেটি হচ্ছে BBK ইলেকট্রনিক্সকে কেন OnePlus Nord এই ফোনটি লঞ্চ করতে হচ্ছে প্রিমিয়াম বাজেট সেগমেন্টে, যেখানে রিয়েলমি প্রিমিয়াম বাজেট সেগমেন্টের ফোন অ্যাভেলেবল। সো এই তিনটি রিজন নিয়ে আপনাদের সাথে আজকের ভিডিওটি, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের চ্যানেল সাধারণ বিজ্ঞানে। তো প্রথমেই আমরা আলোচনা করে নিই OnePlus Nordের সকল ধরনের স্পেসিফিকেশনগুলো নিয়ে। অলমোস্ট বেশ কিছু স্পেসিফিকেশন আছে যেগুলো অনেক বেশি আগেই রিভিল হয়ে গিয়েছিল, যেমন প্রসেসর হিসেবে পাচ্ছেন Qualcomm স্ন্যাপড্রাগনের 765 এই 5G প্রসেসরটি। এছাড়াও যে সকল স্পেসিফিকেশনগুলো এখন আমার হাতে চলে এসেছে সেগুলো হচ্ছে আপনারা এখানে একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, যেখানে আপনারা 90 হার্জ রিফ্রেশ রেট পাবেন। জি হ্যাঁ, এখানে কোনো ধরনের 60 হার্জ রিফ্রেশ রেট থাকছে না, এখানে 90 হার্জ রিফ্রেশ রেট থাকছে। এবং এই ডিসপ্লের সাইজ কেউ বলছে এটি 6.44 ইঞ্চ হতে পারে, আবার কেউ বলছে এটি 6.55 ইঞ্চ হতে পারে। বাট আমার কাছে যেটি মনে হয় যে এখানে আপনারা 6.44 ইঞ্চের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে পেতে যাচ্ছেন। ক্যামেরা মডিউলের কথা যদি বলি, ক্যামেরা সেগমেন্টে রিয়ারে পাচ্ছেন কোয়াড ক্যামেরা সেটআপ এবং ফ্রন্টে পাচ্ছেন ডুয়েল ক্যামেরা সেটআপ। অবভিয়াসলি এখানে ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন 5 হোল ডিসপ্লে। তো এই ফ্রন্টের যে ক্যামেরা, সেখানে ডুয়েল ক্যামেরার মধ্যে ফার্স্ট ক্যামেরা পাচ্ছেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং সাথে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। যদিও এটি কোন সেন্সর হতে যাচ্ছে সেটি এখনও শিওর না, বাট আমি বলতে পারি যে এটি একটি ওয়াইড লেন্স হতে পারে। কারণ কি? কারণ রেয়ারে আপনারা পাচ্ছেন কোয়াড ক্যামেরা সেটা, সেখানে আপনারা মেন ক্যামেরা সেন্সর পাচ্ছেন 48 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর, সাথে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের মাইক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা। সো রেয়ারে যেখানে আমরা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা পাচ্ছি, অবভিয়াসলি সেখানে আমরা ফ্রন্টে 8 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা পাবো না, সেটা আমরা এখানে একটি আলট্রা ওয়াইড বা ওয়াইড ক্যামেরা পাচ্ছি, যার মাধ্যমে আমরা গ্রুপ সেলফি খুব ভালোভাবেই নিতে পারবো। সো বলা যায় এখানে যে OnePlus তারা ডিসপ্লে ব্যাপারে কোনো ধরনের কার্পণ্যতা করেনি, কারণ বর্তমানে এখন বেশিরভাগ ফোনে IPS ডিসপ্লে দেওয়া হচ্ছে, বিশেষ করে প্রিমিয়াম বাজেট সেগমেন্টে। অপরদিকে OnePlus নিয়ে আসছে 90 হার্জের সুপার অ্যামোলেড ডিসপ্লে। তো এটি অত্যন্ত চমৎকার একটি ব্যাপার। অন্যান্য স্পেসিফিকেশনগুলো বলতে গেলে এখানে র্যামের আমরা 3টা ভেরিয়েন্ট পাবো, 6GB, 8GB, 12GB এবং ইন্টারনাল স্টোরেজ পাবো 128GB এবং 256GB। সো এখানে যে 6GB র্যাম এবং 128GB রোম থাকবে, 8GB র্যাম এবং 128GB রোম থাকবে, এবং যেটি হায়ার ভেরিয়েন্ট সেখানে হবে 12GB র্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। সো প্রাইসে বলার আগে আমি আরও একটু কিছু বলে নিই, সেটা হচ্ছে এখানে আউট অফ দ্য বক্স আমরা অ্যান্ড্রয়েড 10-এর সাপোর্ট পাবো এবং এখানে যে চার্জার দেওয়া হবে সেটি কিন্তু 30 ওয়াটের চার্জার দেওয়া হবে। অর্থাৎ আমরা সবাই জানি যে OnePlus-এর যে চার্জারগুলো সেগুলো অনেক বেটার চার্জার হয় এবং 30 ওয়াটের চার্জার দিয়ে আপনি অবভিয়াসলি আপনার ব্যাটারিকে অনেক দ্রুত চার্জ করতে পারবেন। সো এখানে ব্যাটারি সেগমেন্টে ব্যাটারি পাচ্ছেন 4115 মিলি অ্যাম্পিয়ারের। এখন আসলে এটা ঠিক আমি একটু কনফিউজ, আসলে 4115 মিলি অ্যাম্পিয়ার কেন? এখানে হয়তো বা 4100 মিলি অ্যাম্পিয়ার কিংবা 4200 মিলি অ্যাম্পিয়ার দিতে পারতো, বাট যাই হোক এখানে একটা কোম্পানির সিদ্ধান্ত, তারা এখানে 4115 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি তারা এখানে দিচ্ছে এবং 30 ওয়াট দিয়ে আশা করা যায় যে আপনি 60 to 70% হয়তো উইদিন 30 মিনিটস আপনি চার্জ করে নিতে পারবেন এবং উইদিন 1 আওয়ার ফুল চার্জ হয়ে যাবে। সো এছাড়াও এখানে অক্সিজেন ওএসএ সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যেটির জন্য মূলত আমরা আসলে OnePlus-কে এত বেশি ভালোবাসি। এখানে একটি খারাপ দিক আছে, আর সেটি হচ্ছে এখানে আমরা কোনো ধরনের 3.5mm জ্যাক পাচ্ছি না, অর্থাৎ কোনো ধরনের হেডফোন জ্যাক থাকবে না। মূলত এই বিষয়টি হচ্ছে এরকম, কারণ OnePlus তাদের বেশ কিছু লাইন আপ লঞ্চ করেছে ব্লুটুথ ওয়্যারলেস ইয়ারফোনের, এবং ধারণা করা হচ্ছে যে OnePlus Nord যখন তারা লঞ্চ করবে তখন হয়তো তারা তাদের OnePlus Buds এটিও তারা TWS লঞ্চ করতে পারে, লাইক রিয়েলমির Buds Q এর মতো। সেটা হয়তো বা একটু অ্যাপল এয়ারপোর্টের আদলে হয়তো বা বানানো হতে পারে। তো এই জন্যই হয়তো OnePlus এটিকে একটু ফোর্স করছে তাদের ইউজারদেরকে, যেন তারা এই ওয়্যারলেস ইয়ারফোনগুলো কিনে এবং যেন তারা এগুলো ইউজ করে। তো এই ছিল মোটামুটি OnePlus Nordের সকল ধরনের স্পেসিফিকেশন। প্রাইস সেগমেন্টের কথায় আসি, প্রাইস নিয়ে কিন্তু এখন অনেক বেশি জল্পনা কল্পনা চলছে, কারণ এই OnePlus Nord বর্তমানে স্মার্টফোন মার্কেটে সবচাইতে হট টপিক এবং এই ফোন নিয়ে সকলেই খুবই আশাবাদী। তো প্রথমেই বলি যে এর যে 6GB র্যাম এবং 128GB রোম যে ভেরিয়েন্ট, সেটির প্রাইস হতে যাচ্ছে 25,000 রুপি কিংবা 25,999 রুপি হতে পারে। অর্থাৎ বলা যায় যে 25,000 টাকার আশেপাশে এর বেস ভ্যারিয়েন্ট থাকবে। এর যে 8GB 128GB সেটি হয়তো বা 27-28,000 রুপির মধ্যে থাকবে, এবং যেটি আপার ভ্যারিয়েন্ট অর্থাৎ যেটি একদম টপ এন্ড ভ্যারিয়েন্ট 12GB 256GB রোমের, সেটি হয়তো বা 30,000 ক্রস করে যাবে।
তো বোঝা যাচ্ছে যে এই ফোনগুলো একদমই প্রিমিয়াম বাজেট সেগমেন্টের ফোন। এবং যেই ওয়ানপ্লাসের যে মালিক অর্থাৎ যিনি ফাউন্ডার, উনি বলেছিলেন যে তাদের যে নতুন ডিভাইসটি আসতে যাচ্ছে ওয়ানপ্লাস নর্ড, সেটি হয়তো বা $500 নিচে আসবে। তো সেই অনুযায়ী এটির প্রাইস কিন্তু প্রায় 40,000 টাকার মতো হয়ে যায়। কিন্তু আমরা জানি যে ইন্ডিয়ান মার্কেটে সেই সকল ফোনের কিন্তু প্রাইস অনেক বেশি কম হয়, কারণ আপনারা অলরেডি দেখেছেন ওয়ানপ্লাস 8 প্রো এর প্রাইস যখন ইউএসএতে লঞ্চ করা হলো বা ইউরোপে লঞ্চ করা হলো, সেটা যতটা ছিল ঠিক তার চাইতে প্রায় 10-12 হাজার টাকা কিন্তু কমে আসছে ইন্ডিয়ান মার্কেটে। তো সেই হিসেবে আমরা ধারণা করছি যে ওয়ানপ্লাস নর্ডের ফোনটি ইন্ডিয়ান মার্কেটে 25,000 রুপি কিংবা 26,000 রুপির মধ্যে বেস ভ্যারিয়েন্টটি দেখতে পাওয়া যেতে পারে। এখন দেখা যাক 21 জুলাইতে আমরা জানতে পারবো যে এক্স্যাক্ট এই প্রাইসটা কত হতে যাচ্ছে। ওকে, সো এখন আসা যাক 2 নম্বর পয়েন্টটিতে। সেটি হচ্ছে কি যে রুমার্স আসছে ওয়ানপ্লাস নর্ড নাকি রিয়েলমি X50 প্রো এর একটি রিব্র্যান্ডেড ফোন হতে যাচ্ছে। এখন এই বিষয়টি অনেকেই বলছেন যে এটি একটি রুমার্স, আবার অনেকেই বলছেন না এটি একটি ফ্যাক্ট, এটি একটি রিব্র্যান্ডেড ফোন হতে যাচ্ছে। বাট আমার কাছে মনে হয় না যে এটি একটি রিব্র্যান্ডেড ফোন হতে যাচ্ছে, কারণ দেখেন যে বর্তমানে কিন্তু স্মার্টফোনের যে সকল ডিজাইনগুলো আছে সেগুলো অলমোস্ট কিন্তু যতগুলো সম্ভব ডিজাইন করা সম্ভব সেগুলো কিন্তু বেশিরভাগই ডিজাইন হয়ে গিয়েছে। এবং ওয়ানপ্লাস নর্ড যে ফোনটি সেটি কিন্তু ওয়ানপ্লাসের একটি বাজেট সেগমেন্টের ফোন, অর্থাৎ এখানে ওয়ানপ্লাস কখনোই এখানে তারা তাদের ডিজাইন নতুন ডিজাইন বের করার ক্ষেত্রে তারা কিন্তু এখানে কোনো ধরনের টাকা খরচ করবে না, এটাই স্বাভাবিক। তো তারা অবভিয়াসলি কোনো না কোনো ডিজাইন থেকে তারা একটু ইন্সপিরেশন নেবে, এটাই স্বাভাবিক। আর রিয়েলমি ওয়ানপ্লাস এগুলো কিন্তু হচ্ছে বিবিকে ইলেকট্রনিক্সের কিন্তু চাইল্ড কোম্পানি। তো সেই ক্ষেত্রে তারা হয়তো বা এখান থেকে তাদের একটু ডিজাইনটা ইন্সপায়ার্ড হতেই পারে, এ ব্যাপারে আসলে তেমন কিছু বলা যাচ্ছে না। কারণ হচ্ছে ফ্রন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে একদমই হুবহু এটা কপি। এটারও লেফট সাইডে ক্যামেরা কাট আউট আছে, ওয়ানপ্লাস নর্ডেরও লেফট সাইডে কাট আউট আছে একইভাবে। তো সেই হিসেবে আমরা অনেকেই বলছেন যে এটা ওয়ানপ্লাস যে নর্ড ফোনটি সেটি হচ্ছে রিয়েলমি X50 একটি রিব্র্যান্ডেড ফোন। বাট রেয়ারে যদি আমরা ডিজাইনটা একটু খেয়াল করি তাহলে এটাকে একটু 19-20 করা হয়েছে এবং সেই হিসাবেই তারা এই ফোনটি নিয়ে আসতে যাচ্ছে। সুতরাং বলা যায় না যে এটা একদমই রিব্র্যান্ডেড ফোন, এটা হয়তো একটু ইন্সপায়ার্ড হয়েছে রিয়েলমি X50 থেকে। ওকে, সো এখন আসি সবচাইতে ইম্পর্টেন্ট বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে কেন ওয়ানপ্লাস একটি প্রিমিয়াম সেগমেন্টের ব্র্যান্ড হয়ে গিয়েও এখন কেন তাদেরকে বাজেট প্রিমিয়াম সেগমেন্টে ফোন লঞ্চ করতে হচ্ছে। অনেকেই বলছে যে না, ওয়ানপ্লাস হয়তো এখন তারা বুঝতে পারছে যে তাদের যে সকল কনজিউমার যারা আছে, যারা মিড বাজেট সেগমেন্টে যারা কনজিউমার আছে, মূলত ওয়ানপ্লাস যেখান থেকে উঠে এসেছিল তাদের দিকে কিছু করা উচিত, তাদের জন্য তারা এই ওয়ানপ্লাস নর্ড ফোনটি লঞ্চ করছে। বাট আমার কাছে কিন্তু সেটা মনে হয় না। কারণ কি দেখেন, এখানে হচ্ছে বিবিকে ইলেকট্রনিক্সের সকলে কিন্তু চাইল্ড কোম্পানি, অপ্পো, ভিভো, রিয়েলমি, ওয়ানপ্লাস। তো এইখানে ওয়ানপ্লাসকে বিবিকে ইলেকট্রনিক্স এমনভাবে উঠিয়েছিল যে এখানে তারা অক্সিজেন ওএস এবং কম প্রাইসের মধ্যে বেস্ট স্পেসিফিকেশান দিয়ে সেটির ব্র্যান্ড ভ্যালুকে অনেক বেশি ইনক্রিজ করে ফেলেছে অনেক দ্রুত, এবং যাতে তারা স্যামসাং, হুয়াওয়ে, অ্যাপলের মতো কোম্পানিকে বিট করতে পারে। এই জন্য কিন্তু তারা ওয়ানপ্লাসকে এত বেশি উচ্চতায় নিয়ে গিয়েছে। এবং সেই কারণেই ওয়ানপ্লাস 7 সিরিজ থেকে প্রত্যেকটা ফোনই কিন্তু তারা শুধুমাত্র ফ্ল্যাগশিপ লেভেলের ফোন হিসেবে তারা সেটিকে লঞ্চ করে আসছে। কিন্তু এই যে বাজেট সেগমেন্টটা ছিল সেই জায়গাটা রিয়েলমিকে দিয়ে দেওয়া হয়। রিয়েলমি তাদের রিয়েলমি X সিরিজ, রিয়েলমি XT, রিয়েলমি X2 এই ফোনগুলো দিয়ে কিন্তু তারা বাজেট সেগমেন্টকে খুব ভালোভাবেই কিন্তু ক্যাপচার করতে সক্ষম হয়েছিল। কিন্তু যখনই তারা একটু প্রিমিয়াম সেগমেন্টে যেতে গেল, অর্থাৎ যদি আপনি দেখেন রিয়েলমি X2 প্রো কিংবা রিয়েলমি X3 সুপার জুম, রিয়েলমি X3 এই ফোনগুলো কিন্তু মার্কেটে ঠিক সেইভাবে হাইপ ক্রিয়েট করতে পারেনি যেমনটা ওয়ানপ্লাস পেরেছিল তাদের স্পেসিফিকেশান এবং তাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কম্বিনেশনের মাধ্যমে। তো আমার কাছে মনে হয় যে বিবিকে ইলেকট্রনিক্স এই জিনিসটা বুঝতে পেরেছে যে বাজেট সেগমেন্টে শাওমির মতন কোম্পানি সেক্ষেত্রে কিন্তু রিয়েলমি যে তাদের 25,000 সেগমেন্টে যে অর্থাৎ 25,000 রুপি সেগমেন্টে যে ব্যাপারটা অর্থাৎ 25,000 থেকে 30,000 সেইখানে কিন্তু তারা একটু হলেও ডাউন করে যাচ্ছে, রিয়েলমি সেইখানে পেরে উঠছে না। তো ঠিক সেই কারণেই ওয়ানপ্লাস তাদের নর্ড সিরিজের অর্থাৎ নতুন একটি সিরিজ নর্ড সিরিজ নিয়ে আসলো, যেখানে তারা এই ফোনগুলো লঞ্চ করতে যাচ্ছে। এবং এখানে আপনাদের বলে রাখি ওয়ানপ্লাস নর্ড কিন্তু একটি ফোন না, এটি একটি সিরিজ হতে যাচ্ছে। হয়তো প্রতি ইয়ারে হয়তো তারা একটা করে ফোন বা কিংবা 2টা করে ফোন লঞ্চ করতে পারে এই নর্ড সিরিজের আন্ডারে। আপনারা আশা করি এখন বুঝতে পারছেন যে কেন আসলে ওয়ানপ্লাস নর্ড এই ফোনটা লঞ্চ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে বর্তমান সময়ে। তো এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু জানতে পারলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন জিনিসগুলো ভালো লাগছে বা কী কী জিনিস আমার ইমপ্রুভ করা উচিত। এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।